পায়ের হাঁটু ভাঁজ করে বসে পড়ল কালিয়া। সেই প্রচণ্ড মুষলধারে বৃষ্টিতেও পাথরের মেঝেতে ছিটিয়ে থাকা রক্তর উষ্ণতা অনুভব করে সে। কালিয়া মাথা তুলে তার রক্ত ভেজা মুখে বলল, মাটির মতো করে লুকিয়ে কিসের লাভ, যেখানে কাল তোমার অপেক্ষা করছে। আমরা কি ঠিক করলাম নিতু? শত্রুতা মাঝে মাঝে এমন পর্যায়ে চলে যায় যেখানে শুধুই একজনের প্রতি প্রতিশোধ সমস্ত বিশ্বকে জ্বালিয়ে দেয়। এটা কি রে কৈলাস? এও তো দেখছি সোনার। না জেনে কোনো ভুল করিস না, এমনি একটা বিপদ মাথায় নিয়েই রয়েছি। তুই কতটা চিনিস ওকে? তার থেকে বেশি চিনি আমি। ও আসবে, একাই আসবে। আমরা কাল সকালেই বেরিয়ে পড়ব। এরপরও কোনো ভয় রয়েছে? না সেটা না, কিন্তু তুই তো জানিসই ও কেমন। এই কলুষটা ভারী দাম যাবে। হঠাৎ করে এরকম কেন শুরু হলো? নিতু তুই ওটা নিচে রাখ। নিতু কোথায়? কৈলাসের আর্তনাদের চিৎকার পরিবেশে ঢাকা পড়ে গিয়েছে। সে সদর দরজার দিকে দৌড়াতে যাবে, ঠিক তখনই সেই লোহার দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। অন্যদিকে কলসি হাতে নিয়ে বসে থাকা নিতুর দেহ থরথর করে কাঁপছে। সে তার শরীরের সমস্ত পোশাককে ছিঁড়ে যত্রতত্রভাবে উড়িয়ে দিচ্ছে। তার নগ্ন শরীরের বিভিন্ন অঙ্গ থেকে ঘন কালো রোম বেরিয়ে এসে তাকে এক ভয়াল রূপী দানবের রূপ দিচ্ছে। হঠাৎ হাড় মটকানোর শব্দ। নিতুর হাত ধীরে ধীরে বৃদ্ধি পেতে পেতে হাঁটু অবধি নেমে এসেছে। তার চোখ দুটো এখন কোনো সাধারণ মানুষের মতো নয়। সে চোখে জ্বলছে যেন প্রতিহিংসার আগুন। সে তার তীক্ষ্ণ নখ দিয়ে পাথরের মেঝেতে আঁচড় কাটছে। আর তখনই সে তার ভয়ালদর্শী মুখ ও ধারালো দাঁত উপরে তুলে এক হিংস্র চিৎকার করে ওঠে। তোমার কি আমায় দেখতে ইচ্ছে করে না? তীক্ষ্ণ দৃষ্টিতে বক্তার উদ্দেশ্যে একটু মুচকি হেসে মাথাটা ডান ও বামে নাড়িয়ে জবাব দেন তিনি। না। এই কেমন গো তুমি? তোমার তো আমায় ভালো লাগে না, তাহলে আসলে কেন? আমি আসি নাকি? তুমি তো আসো। ওনার প্রত্যেকটা উত্তরে কেমন যেন একটু ভালোবাসার টান খুঁজে পায় কালিয়া। ফাল্গুন মাসের শেষ বিকেলে কোকিলের ভেসে আসা ডাকটাও যেন সেই মিষ্টি মধুর উত্তরের কাছে নিমিত্ত মাত্র। সেই টানা দু চোখ, আবেগপ্রবণ ভঙ্গিমা, চঞ্চল ঠোঁটের নিচে একটা ছোট্ট তিল যেন চাঁদের উজ্জ্বলতাকে আরও গভীর করেছে। স্থির বলতে শুধু ওনার নয়নমণিদ্বয় যেন এক দৃষ্টিতে বলে দিচ্ছে মনের সমস্ত আবেগ। কালিয়ার আশেপাশের জগৎটা যেন হঠাৎ করেই থমকে গিয়েছে। এক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে হালকা হেসে নিচের দিকে তাকিয়ে কালিয়া বলল, বয়স তো কম হলো না, এবারে একটা বিয়ে করব। নিমন্ত্রণ করো আমায়? আমার বিয়েতেও নিমন্ত্রণ করব। আরে ধুর। আকুল দৃষ্টিতে চেয়ে জবাব দেয় কালিয়া। কেন যে এমনটা করো আমি বুঝি না। এই শোনো, যাবে আমার সাথে? কথাটা শুনে মিষ্টি হাসলেন তিনি। বাবাকে বলো। আর আমি বা কেন যাব তোমার সাথে? আমি তোমায় ভালোবাসি না। এই কথাটা কালিয়ার একদম পছন্দের না। মাথা নিচু করে কি জানি একটা ভাবতে থাকে সে। বেশি ভেবো না, বাবার সামনে তো বলতেও পারবে না। আগে দাঁড়াও তো সামনে গিয়ে। কালিয়া মাথা তুলে গম্ভীর গলায় বলে, এই শোনো, আমি চাইলে না সব পারবো। আমায় বাদে। জানো তো বাবার কাছে কিন্তু বন্দুক আছে, সামলাতে পারবে? মুখ বিকৃত করে কালিয়া বলল, হ্যাঁ, কি যে বলো তুমি। আচ্ছা আসি।
বলেই পিছনে ঘুরে পাথরের গুহা থেকে বেরিয়ে আসেন তিনি। সাথী, ওই সাথী, কোথায়? উনি ওনার বান্ধবীর সাথে চলে যাবার পর গুহার ভেতরের হলুদ লণ্ঠনের আলো কেমন জানি না একটু অস্বস্তি বোধ করে কেঁপে উঠল এতক্ষণে। ওনার চুলে গাঁথা গন্ধরাজ ফুলের গন্ধটাও ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকলো। না, সত্যি আজ একটু অন্যরকম লাগছিল ওনাকে। সেই কপালের কালো টিপ, হলুদ পাড়ের তাঁতের শাড়ি। একটা অতৃপ্তির নিঃশ্বাস ছেড়ে কালিয়া বলল, আজও বলতে পারলাম না যে কতটা ভালোবাসি তোমায়। হে ভগবান, আর কি। বলেই আবার মাথা নামিয়ে নিল কালিয়া। হঠাৎ গুহার বাইরে কারো পায়ের শব্দ। গুহার মধ্যে প্রবেশ করল থলেয়া। তার দীর্ঘশ্বাস সমস্ত গুহার ভেতর ফোঁস শব্দে প্রতিধ্বনিত হচ্ছে। পরনে এক পুরনো সাদা ধুতি, তার উপর একটা জরাজীর্ণ জামা এবং মুখ সম্পূর্ণ কাপড়ে ঢাকা। লম্বায় একটু বেঁটে হওয়া সত্ত্বেও দৈহিক শক্তিতে তার জুড়ি মেলা ভার। আর বেঁটে হওয়ার দরুন যেমন দ্রুত ছোটে, তেমনি তার কোমরে ঝুলে থাকা তলোয়ারের কোপটাও পড়ে অনেক দ্রুত। থলেয়া মুখের গামছাটা খুলে বলল, চমটির একজনকে পাওয়া গেছে। মাথা তুলে লাল রক্তাক্ত চোখে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে কালিয়া। তার মুখের ভঙ্গিমা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। গুরুগম্ভীর কণ্ঠে সে প্রশ্ন করল, কোথায়? বন্ধের জঙ্গলে। শুনেই এক হিংস্র মুচকি হাসি হেসে গুহার অন্য প্রান্তের উদ্দেশ্যে কালিয়া হাঁক দেয়। একটা হাঁকেই যেন পুরো গুহাটা গম গম করে কেঁপে ওঠে। গুহাটা ছোট হলেও সেই অল্প আলোতে গুহার অপর প্রান্তের সেই শব্দের উৎস যেন কারোরই চোখে পড়ছে না। বলরামপুরের মন্দিরের ঠিক পেছনের জঙ্গলে রয়েছে এই গুহা। এই গুহা সম্পর্কে খুব কম লোকই জানে। আসলে এদিকে ততটা লোকজন আসে না, গ্রামের প্রান্ত বলে কথা। তবুও শোনা যায় মন্দিরটি আগে নাকি এই গুহার পাশেই ছিল। পরে রাজার আমলে এটিকে পিছনে রেখে সামনে এক মস্ত বড় মায়ের মন্দির স্থাপন করা হয়। এতক্ষণে গুহার ভেতরে একটা গমগমে শব্দ এগিয়ে আসতে থাকে এক ছন্দে। এক পা দুপা করে গুহার অন্ধকার অংশ থেকে বেরিয়ে আসছে মস্ত এক কালো ঘোড়া। যেমনটা তার প্রকাণ্ড শরীর, তেমনি তার বর্ণ। ঘোড়ার একদিকে ঝোলানো রয়েছে মস্ত চামড়ায় মোড়ানো তলোয়ার, আর অন্যদিকে ঝোলানো রয়েছে ব্রিটিশ রাইফেল ফ্লিন্টলক। এক লাফে শটাং করে ঘোড়ার উপর চড়ে বসল কালিয়া। এবার যেন পিয়ারি তৈরি। সে তার দুপা পাথরের মেঝেতে ঠুকে যেন প্রমাণ করতে চায় তার দম্ভকে, সাথে তার ঘন নিঃশ্বাস। কালিয়া এবার ঘোড়াটার কাঁধে হাত বুলিয়ে বলল, আচ্ছা থলেয়া, এই আমার আস্তানার সামনে কয়েকটা গন্ধরাজ ফুলের গাছ লাগিয়ে দিস তো। অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখে থলেয়া। কালিয়া বলে কি? কালিয়া ঘোড়াটার লাগাম টেনে দিতেই এক তীক্ষ্ণ চিৎকার করে সেই গুহা থেকে তীব্র বেগে ছুটে প্রস্থান করল পিয়ারি। আমি কিছু জানি না, আমি কিছু জানি না। কথাটা বলে সবার দিকে হাত জোড় করে কাকুতি মিনতি করতে থাকে কৈলাস। বন্ধেরপুর জঙ্গল বীরভূম জেলার এক গভীর অরণ্য, যেখানে কিনা হিংস্র পশুদের সংখ্যার থেকেও হিংস্র মানুষের সংখ্যা অনেক বেশি। সমস্ত চুরি, ডাকাতি, খুন এসবের পর অনেকেই এই ঘন অরণ্যে গা ঢাকা দিয়ে থাকে। তবে কালিয়ার এই বনের সমস্ত গাছপালার সাথেই পরিচয় রয়েছে। ঘোড়া থেকে নেমে পড়ে কালিয়া। চারিদিকে গোটা 10 লোক, দুজনের হাতে লণ্ঠন। সেই ঘন অন্ধকারে জঙ্গলের ভেতর দাঁড়িয়ে থাকা সকলেই ডাকাত দলের সদস্য। সকলের পোশাক প্রায় একরকম হলেও কারো হাতে বর্শা, কারো হাতে তলোয়ার। আর মূল বিষয়, প্রত্যেকের মুখ কাপড় দিয়ে ঢাকা। কালিয়াকে দেখে কৈলাস তার পেছনে থাকা পাথরের গায়ে ঘেঁষতে থাকে। তার সেই রক্তাক্ত মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। দেহের কাপড় অনেক স্থানে ছেঁড়া। হয়তো কোনো বনের পশু আক্রমণ করেছিল কৈলাসকে। সে কালিয়ার উদ্দেশ্যে হাত জোড় করে বলতে থাকে, আমি কিছু জানি না।
এই রাতের অন্ধকারে চারিদিকের গূঢ় নিস্তব্ধতায় শুধুমাত্র কৈলাসেরই বুকের হৃৎপিণ্ডের শব্দ শোনা যাচ্ছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ডাকাত দলের সদস্যরা এক পলকে তাকিয়ে আছে কৈলাসের দিকে। আমি সত্যি কিচ্ছু জানি না। আমাদের সন্দেহটা ঠিকই ছিল। কৈলাস আর নিতু মাল নিয়ে সম্বলপুরের রাজদিঘির পোড়ো মন্দিরে যায়, কিন্তু 2-3 দিন নিখোঁজ থাকার পর আজ তাকে আমরা এই অবস্থায় পেলাম। কি বলো কাকা, তোমরা একে এইভাবেই ছেড়ে দিয়েছ? না, মানে ওকে আমরা এইভাবেই পেয়েছি, বাস্তা। শুয়ারের বাচ্চা, চাইলে কি দিতাম না তোরে? পুরোটাই লুফে নিলি। গুলির শব্দে পুরো বন কেঁপে উঠল। লণ্ঠন হাতে এগিয়ে মৃত কৈলাসের মুখের দিকে আলো তুলে ধরেছে উমেশ। আঘাতগুলো দেখছিস? এমন আঘাতের চিহ্ন তারা কোনো দিনও দেখেনি। এই নিয়ে তাদের মধ্যে কথোপকথন চলতে থাকে। সেই কথোপকথনকে থামিয়ে গম্ভীর কণ্ঠে কালিয়া বলল, বনে কি প্রাণীর অভাব আছে নাকি? এখানে বেশিক্ষণ থেকে লাভ নেই, এই চলো। বলেই সবাই নিজ নিজ ঘোড়ায় চড়ে বনের বড় বড় হোগলা গাছের ভেতর দিয়ে উধাও হয়ে গেল। মানুষের লোভের কারণে যখন জন্ম নেয় দৈবিক শক্তিসম্পন্ন কোনো এক অপশক্তি, তখন নেমে আসে এক অকল্পনীয় অভিশাপ, যা মৃত্যু নয়, বরং মৃত্যুর চেয়েও ভয়াবহ কিছু। তবে এতেই শেষ নয়। যত্র পাপম সৃজাতে তত্র গুনাহ সৃজাতে, অর্থাৎ যেখানে পাপের সৃষ্টি হয় সেখানেই সৃষ্টি হয় পাপ স্খলনকারী এক শুভ শক্তি। এরই উপর ভিত্তি করে আজ আপনারা শুনছেন তারানাথ তান্ত্রিক কাহিনী অবলম্বনে আদিত্য বর্মনের কলমে কাল মাসানের কোপ। ঠাকুরমশাই, আসবো? চোখ খুলে কক্ষের ভেতরে থাকা মায়ের দেবী মূর্তিকে নমস্কার করে মন্দিরের পুরোহিতের উদ্দেশ্যে বললাম, আরে পুরোহিত মশাই যে, আসেন আসেন, ধন্যবাদ আমাকে আশ্রয় দেওয়ার জন্য। আরে বলেন কি? কক্ষের ভেতরে প্রবেশ করলেন মন্দিরের পুরোহিত। টানা সপ্তাহের পর 2 দিন হলো আমি এই মন্দিরে আশ্রয় নিয়েছি। ইতিমধ্যে গ্রামের পুরোহিতের সঙ্গে আমার পরিচয় হয়ে গিয়েছে, কিন্তু কক্ষে যে মাত্র তিনি আগমন করলেন তা নয়, ওনার সাথে 3 জন অপরিচিত লোক। অবাক করার বিষয় যে প্রত্যেকের চেহারা কেমন যেন একটু অন্যরকম বয়সের ছাপ। অকাল বার্ধক্য যেন তাদের প্রত্যেকের চেহারাকে কুঞ্চিত করে তুলেছে। তাদের দেহ যেন বয়সের আগেই পূর্ণতা লাভ করেছে। চুল, চামড়া, নখ সবই যেন বয়সের পূর্বে তার যৌবন নষ্ট করে ফেলেছে। দৈহিক বৈষম্য, তার বাইরে আর একটা জিনিস আমার চোখে পড়ল। তাদের 3 জনের আধ্যাত্মিক শক্তি যেন ক্রমশ হ্রাস পাচ্ছিল। একে সকলের আত্মা বিভিন্ন হয়। যারা ধর্ম নিয়ে থাকেন বা যোগব্যায়াম সাধনা করেন তাদের আত্মা একটু উজ্জ্বল বর্ণের হয়, কিন্তু এনাদের সেই উজ্জ্বলতা কেন জানি না ক্রমশ লোপ পাচ্ছে তাদের চেয়ে শুভ চেতনা। কিন্তু এটা কি কোনো রোগ? আমি তাদের প্রতি নমস্কার জানিয়ে ওনাদের বসতে বললাম। নমস্কার, আমরা সম্বলপুরের বাসিন্দা। আমাদের গ্রাম এখান থেকে 2 গ্রাম পরে অবস্থিত। মন্দিরের পাশের একটা ছোট্ট কক্ষে বসে লণ্ঠনের মৃদু আলোতে আমি এবার প্রথম তাদের চোখের দিকে তাকালাম। তাদের চোখের মনি কেন জানি না ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। আমরা কিছু বুঝতে পারছি না ঠাকুর মশাই, আমাদের সাথে কি হচ্ছে বললে হয়তো আপনি বিশ্বাস করবেন না। আমাদের বয়স আর আমাদের নিয়ন্ত্রণে নেই, সে যেন আপন মনে এগোচ্ছে। বয়স এগোচ্ছে? কথাটা শুনে অবাক হলাম বটে, কিন্তু অবাক হওয়ার থেকে বিষয়টা আমার বড়ই দুশ্চিন্তায় ফেলে দিল। এরকম কি কোনোদিন আদৌ সম্ভব?
আমি তাদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, বয়স নিজে নিজে এগোচ্ছে, এটা কেমন করে হয়? জানি না, কিন্তু আপনি বিশ্বাস করুন, আমাদের গোটা এলাকা, গোটা গ্রাম এই অভিশাপে ভুগছে। আমাদের বিশ্বাস আপনি এর কোনো একটা সুরাহা করতে পারবেন। কিন্তু এ তো কোনো রোগও হতে পারে। তাঁরা কোনো জবাব দেন না। কপালে ভাঁজ পড়লো আমার। এতদিনে আমি এত কিছু সম্মুখীন হয়েছি, কিন্তু এরকম ঘটনা সম্পর্কে কোনোদিনও অবগত হইনি। আমি তখন তাদের অবস্থা দেখে মনে মনে সংকল্প নিয়েছিলাম যে আমাকে একবার হলেও তাদের গ্রামে গিয়ে ব্যাপারটাকে নিজে অনুভব করতে হবে। আর ওনারা যদি সত্যিই হয়ে থাকেন, তবে ওনাদের অবস্থা দেখে সারা গ্রামের যে ভয়াল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সে ধারণা আমার রয়েছে। কথাবার্তার পর আমি তাদের জানিয়ে দিলাম যে আমি পরশু তাদের গ্রামে গিয়ে উঠব। বলতে না বলতেই ওনারা আমার পায়ে লুটিয়ে পড়ল। আমি একটু ইতস্তত বোধ প্রকাশ করে বললাম, দেখুন, আমি সাধারণ মানুষ মাত্র। ভগবানের উপর বিশ্বাস রাখুন, মায়ের উপর বিশ্বাস রাখুন। ওনারা ধন্যবাদ জানিয়ে প্রস্থান করল। দুদিন পর দুপুরে সম্বলপুরের প্রান্তে এসে উপস্থিত হলাম। যথারীতি আমার আগমনে পুরো গ্রামে হইচই বেঁধে গেল। গায়ের এক বট গাছের নিচে একদল পুরুষ আমায় দেখে আমার দিকে জোর পায়ে এগিয়ে আসতে থাকে। তাদের প্রত্যেকের হাঁটা চলার গতি যেন এক বুঝিয়ে আসার নদীর ন্যায়। অত্যন্ত মন্থর গতিতে আসতে না আসতেই তাদের সকলকে দেখে দিনে দুপুরে আমার সারা শরীর কেঁপে উঠল। এক আশ্চর্যকর অনুভূতি। ভূত, প্রেত, বেতাল সবকিছুর ঊর্ধ্বে যেন একটা মানুষকে যতটা বিভৎস অনুধাবন করা যায়, এনাদের অবস্থা তাদের থেকেও বেশি। প্রত্যেকের মুখে বিষণ্ণ ভাব, অস্বাভাবিকতা। চোখ দুটি বড় বড়, ঘোলাটে, মুখে কুঁচকানো চামড়া। যুবককালীন বয়সে দেহের মাংসপিণ্ডগুলি যেন খুলে পড়েছে। কারো মুখের দাঁত রয়েছে, কারো বা অপরিণত অবস্থায় ভেঙে পড়েছে। আবার কারো কারো মুখ দিয়ে গড়িয়ে পড়ছে হলদেটে লালা। সেই লোকজনের মাঝে সাদা কালো মেশানো চুল নিয়ে এগিয়ে এলেন একজন ভদ্রলোক। ঠাকুর মশাই, আপনি যে এসেছেন তাতে আমরা ধন্য। বলে সকলে মিলে আমার উদ্দেশ্যে প্রণাম জানালে আমি একটু অস্বস্তি বোধ করলাম। আহা, আমি সাধারণ মানুষ মাত্র, ভগবানের উপরে কেউই নয়। আর আমি যখন এসেছি তো কোনো একটা ব্যবস্থা করব। তাদের মধ্য থেকে একজন বলে উঠল, এই ঠাকুর মশাইকে কেউ মোড়লের বাড়ি নিয়ে যা। তাদের মধ্য থেকে সেদিনকার লোক একজন আমায় নিয়ে গেলেন মোড়লের বাড়ি। যাওয়ার সময় অবস্থা দেখে আমি প্রচণ্ড অপ্রস্তুত হয়ে গেলাম। আমি যতটা কল্পনা করেছিলাম তার চেয়ে বেশি প্রভাব পড়েছে এই গ্রামে। পথ দিয়ে যেতে যেতে দেখি দুধারে ধান গাছের সারি দুর্বলতায় মাথা নত করেছে। চারিদিকে গাছের পাতা যেন অকালে ঝরে পড়েছে। আরো বিস্মিত হলাম সেই গ্রামের মাঠে খেলতে থাকা শিশুদের দেখে। শিশুরা তাদের ঘোলাটে চোখ নিয়ে তাকিয়ে রয়েছে আমার দিকে। তাদের দৈহিক গঠনও অনেকটা অসামান্য। মস্ত পেটের ভার সইতে না পেয়ে পা দুটি যেন বেঁকে গিয়েছে। কারো কারো চামড়া ঝুলে পড়েছে, আর কারো কারো চামড়ায় ফাটল ধরে সেখান থেকে রক্ত চুইয়ে পড়ছে। তাদের মাথার আকারও অনেকটা বড়। যতই এগোচ্ছি তত আশেপাশের বাড়িগুলির দিকে তাকিয়ে দেখি বাড়ির মহিলারা কেউ বাইরে ছিলেন না। বাড়িগুলো ছিল সব মাটির তৈরি। প্রত্যেক বাড়ির সামনে মস্ত উঠোন, আর তারই মাঝে নারকেল, সুপারি, কদম, আর তার সাথে বিভিন্ন ফুলের গাছ। কেন জানি না হঠাৎ করে গ্রামের রূপটা এত পাল্টে যাবে। এই গ্রামের বাসিন্দারাই কেনই বা ভুগছেন? এটা কি কোনো রোগ? না, রোগ নয় বটে, কারণ গ্রামের মাটিতে পা রাখার সত্ত্বর
আমার সমস্ত ইন্দ্রিয় সজাগ হয়ে গিয়েছিল। তার মানে কেউ কি গ্রামে কোনো কারণ করেছে? ভাবতে ভাবতে কালো দিঘির পাশ দিয়ে যাওয়া রাস্তায় সারি সারি সুপারি গাছ পেরিয়ে মোড়লের বাড়িতে এসে উপস্থিত হলাম। মোড়ল আমায় দেখে বাইরে আসলেন। বাড়িটি কাঠের তৈরি দোতলা, তার সাথে কাঠের বারান্দা। মোড়ল আমায় নমস্কার করে একটি চৌকি এগিয়ে দিয়ে তিনি বললেন, ও মা, ঠাকুর মশাই এসেছেন। হাঁক সাধলেন তিনি। দেখে বয়স্ক মনে না হলেও গলার স্বর ও চেহারাতে তিনি 45-এর কম হবেন না। আমি আমার ঝোলা নিচে রেখে বলতে শুরু করলাম, আমি গ্রামে কোনো জন্তু জানোয়ার দেখছি না যে। একটাও বেঁচে নেই ঠাকুর মশাই। মহামারীর মতো সব পশু পাখি এক রাতে এই তো গ্লাসটা টেবিলে রাখো। উমা উমা মোড়লের স্ত্রী। এবার প্রথম আমি এই গ্রামের কোনো মহিলাকে দেখলাম। বিষণ্ণতার ভাব কাটিয়ে আমার প্রতি নমস্কার জানালেন তিনি। বলার বাকি রইল না, বয়সের ছাপটা মহিলাদের উপর একটু অত্যাধিক প্রভাব ফেলেছে। হাত পায়ের চামড়া কুচকানো, চোখের নিচে কালো দাগ, মুখের মাংসপিণ্ডগুলো যেন ঝুলছে নিজের অজান্তেই। আর সেই মাংসপিণ্ডগুলির ভার সইতে পারছে না নরম পাতলা চামড়া। উমা, তুমি দুপুরে খাবারের ব্যবস্থা করো। আহা, এত কিছু করার দরকার নেই। আপত্তি জানানো সত্ত্বেও মোড়ল বাবুর আবদারের সামনে হার মানলাম। সত্যি কি বিচিত্র অবস্থায় রয়েছেন তারা। বয়স ও সময় আমাদের নিয়ন্ত্রণে না থাকলেও গ্রামবাসীদের জন্য এই বিষয়টি কল্পনাতীত। এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে, আপনারা আগে কোনো পদক্ষেপ নেননি কেন? মাথা নিচু করে উত্তর দেয় মোড়ল। এসেছিল, কিন্তু ওনারা কেউ এটার কোনো সমাধান করতে পারেনি। তারপর আমরা আপনার নাম শুনি। একমাত্র আপনি রয়েছেন যিনি। আমি ডান হাতের আঙুলের কড়ি গুনতে গুনতে বললাম, আচ্ছা, আমার দ্বারা যতটুকু হয় আমি করব। ধন্যবাদ আপনাকে। তার আগে আমাকে গ্রামের মন্দিরে যেতে হবে। ইতিমধ্যে ঘরে দুয়ারে এসে মোড়লের স্ত্রী চুপ করে দাঁড়িয়েছিলেন। আচ্ছা ঠাকুর মশাই, চলেন, আটটা না হয় সেরে আসি, আর আমি যাব আপনার সাথে। যতই হোক অতিথি আপনি। দুপুরের আহার সেরে বেরিয়ে পড়লাম দুজনে। গ্রামের মোড়ল মানুষটা খুবই ভালো মনের, কিন্তু ওনাকে দেখে খুব খারাপ লাগে। তিনি এত কিছু করেছেন গ্রামের জন্য, এই বিপদের সামনে তিনিও নিরুপায়। শুধু নিরুপায় বললে বলা ভুল হবে, তিনিও আক্রান্ত এক ভয়ানক ব্যাধিতে। বাড়িতে বের হওয়ার সময় দেখলাম তিনি একটা লাঠি নিয়েছেন। কি করে চলবো বলেন, বেশিক্ষণ হাঁটতে পারি না। ভাবলাম ওনাকে ওনার বয়স জিজ্ঞাসা করব, কিন্তু বলতে গিয়েও বুকটা কেঁপে ওঠে। তারপর তিনি নিজেই বললেন, 30 বছর বয়সেও যদি লাঠি ধরতে লাগে, এর থেকে কষ্টের আর কি রয়েছে। হেঁটে যাচ্ছি গ্রামের মাটির পথ বেয়ে। চারিদিক কেমন জানি না শান্ত। এই শান্ত ভাবটাও মনটাকে বিষিয়ে তুলছে। না কোনো পাখি, না কোনো কুকুর, বেড়াল, ছাগল, মুরগি। বাইরে কিছু লোকেদের দেখলাম, তারা আমাদের দিকে তাদের কাঁপতে থাকা হাত দিয়ে প্রণাম জানালেন। আর ওনাদের সাদা দাড়ির ভিতর থেকে যে স্বস্তির নিঃশ্বাসটুকু বেরিয়ে আসলো, সেই নিঃশ্বাসের বেগ যেন আমার হৃদয়ে এসে বিঁধল। ওনাদের সেই শুকনো চোখে আমার প্রতি অগাধ বিশ্বাসের ঢেউ অশ্রুরূপে আমার চোখ বেয়ে মাটিতে গড়িয়ে পড়ছে। এই বিদ্যালয়টি আমার প্রপিতামহ তৈরি করে গিয়েছিলেন। 2 বছর আগে চারপাশ পরিষ্কার করে গাছ লাগানো হয়েছিল, তবে দেখতেই তো পাচ্ছেন এখন সব বন্ধ। ওই যে নলকূপটা দেখছেন না,
আমাদের গ্রামে একবার কলেরার প্রকোপ নেমেছিল। আমার বাবা স্বর্গীয় মহেশ রায়, তিনি এমন 7টি নলকূপ বসিয়েছেন। তারপর ওই যে কৃষ্ণচূড়া গাছ। গ্রামে 2 বছর পূর্বে চিত্রগুলি যেন একে একে ফুটে উঠছে আমার চোখে। হঠাৎ এক বাড়ির পাশে এসে দাঁড়িয়ে পড়লেন মোড়ল। এই বিজন, এই যে কি হলো রে? তাকাতেই দেখলাম একজন বয়স্ক পুরুষ বাঁশ বাগানের এক কোনায় কোদাল দিয়ে মাটি খুঁড়ছেন। মোড়ল লাঠিতে ভর করে একটু জোরে পৌঁছে গেলেন তার কাছে, আর আমিও ওনার পিছন পিছন গিয়ে উপস্থিত হলাম সেখানে। বিজন হাতের কোদালটা মাটিতে ফেলে জল জল চোখে দেখতে থাকে মোড়লের দিকে। এমনি রোগা পাতলা শরীর বিজনের, তার মধ্যে পড়ন্ত বিকেলে কপালের ঘাম ও চোখের জলে তার পুরো মুখ ভিজে গেলেও তার মুখ থেকে কিন্তু কোনো শব্দ বের হলো না। সে শুধু তার ডান হাতটাকে তুলে একদিকে দেখিয়ে দিল। ঠিক তো, আমরা এতক্ষণে লক্ষ্য করলাম একজন মহিলা বাঁশধারের এক কোণে বসে সমানে কেঁদে চলেছেন, আর তার হাতে কিছু একটা কাপড় দিয়ে মোড়ানো। এ তো সদ্যজাত শিশু, কিন্তু কিভাবে? ইস ভগবান, কেন কেন এমন অবিচার? দেখলাম মোড়লের চোখ দিয়ে নেমে আসে অশ্রুধারা। তিনি বিজনের কাঁধে হাত রেখে বললেন, না রে, সব ঠিক হয়ে যাবে রে বিজন, সব। গ্রামের পথ বেয়ে আমরা চলে এলাম মন্দিরের সামনে। এতক্ষণে আমি কিংবা মোড়ল কেউই কোনো কথা বলিনি। গ্রামের অবস্থা এতটাই বিভৎস যে আমার প্রতিনিয়ত মনে হচ্ছে আমি যেন কোনো অন্য জগতে পা রেখেছি। প্রত্যেক বাড়িতে শোকের ছায়া। কি এমন শক্তি যা বারংবার লুকোচ্ছে আমায় দেখে, আর শুধু আত্মসাৎ করছে গ্রামবাসীদের আয়ু? মন্দির প্রাঙ্গণের সামনে এসে মোড়ল দাঁড়িয়ে পড়লেন। কি হলো, আপনি আসবেন না? তারপর মোড়ল এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, না, আমি যেতে পারবো না। শুধু আমি কেন, গ্রামের কোনো মানুষই মন্দিরে প্রবেশ করতে পারবে না। কেন? মন্দিরের পা রাখার সাথে সাথেই মনে হয় যেন গরম কড়াইয়ের উপরে পা রাখা হয়েছে। পাতালপুরের সমস্ত কয়লা যেন কেউ মন্দিরের চারপাশে ছড়িয়ে দিয়েছে। আমি পারবো না ঠাকুর মশাই, আমি পারবো না। আমি সাহস করে পা বাড়িয়ে দিলাম, কিন্তু না, স্বাভাবিক। তারপর 1 পা 2 পা করে চলতে থাকে মন্দিরের গর্ভগৃহে। আচ্ছা, আপনার প্রতি একটা আবদার করছি, না করবেন না? ঠাকুর মশাই, আপনি আমায় ছোট করবেন না। আপনি আদেশ করুন, আমি যথাসাধ্য চেষ্টা করব। আমি আজ রাতটা মন্দিরে কাটাবো, আপনি ফিরে যান। প্রথমটা আমার প্রস্তাব শুনে একটু অন্যমনস্ক হয়ে পড়েন মোড়ল। আমি ওনাকে আশ্বাস জানিয়ে ওনাকে বাড়ি পাঠিয়ে দিলাম। উনি প্রস্থান করতেই আমি মন্দিরের ফটক খুলে ভিতরে প্রবেশ করলাম। এই মাসে মন্দিরের পাথরের মেঝেতে ধুলোর আস্তরণ পড়ে গিয়েছে। সদর দরজা দিয়ে আসা আলোতে সামনে থাকা মায়ের মূর্তির দিকে নজর পড়ল আমার। আমি ষষ্ঠাঙ্গে প্রণাম জানিয়ে সামনে থাকা প্রদীপটিতে তেল দিয়ে ও সলতে দিয়ে সেটিকে জ্বালালাম। থলেতে থাকা পুর নিয়ে মায়ের পুষ্প প্রদান মন্ত্র জপ করতে থাকলাম। এই সুগন্ধ পুষ্পে ওং ক্রিং কাল্লই নমঃ, এই সুগন্ধ পুষ্পে ওং ক্রিং কাল্লই নমঃ। হঠাৎ বাইরে একজনের পায়ের শব্দ আমার কানে আসলো। আমি আমার মতো মন্ত্র পাঠ করে চলেছি, কিন্তু এদিকে আমি বোধ পাচ্ছি যে কেউ এসে মন্দিরের সদর দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। পিছনে ঘুরে তাকিয়ে দেখি পরনে এক সাদা ধুতি, একটা সাদা গেঞ্জি এবং তার সেই গেঞ্জির ওপর বাম কাঁধে ঝোলানো একটি গামছা। মুখে হালকা চাপ দাড়ি, কোঁকড়া চুল এবং কপালে এক মস্ত লাল সিঁদুরের তিলক। বয়স 25-26 হবে হয়তো, কিন্তু এই মানুষের ওপর বয়সের কোনো প্রভাব পড়েনি কেন? তবে কি এই যুবক এই গ্রামের নয়?
যুবকের পিছনে তাকিয়ে দেখি যে মন্দির থেকে কিছুটা দূরে একটি ফলের ঠেলা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আরো দুজন। নিশ্চয়ই এরা ফল বিক্রেতা। প্রণাম নেবেন। তোমরা কারা? আমরা ফল বিক্রি করতে এসেছি। গ্রামে গ্রামে গিয়ে ফল বিক্রি করি। 7-8 মাস আগে এখানে এসেছি। আপনি কি এখানকার নতুন পুরোহিত? প্রথমটাতে যুবকের কথাই কেন জানি না আমার ভালো লাগলো। যেমন কথা বলবার ধরন, তেমনি চোখের তেজ। আমি কোনো কথা না বাড়িয়ে বললাম, হে যুবক, তবে আমার মনে হয় তোমাদের ফল কেউ নিতে আসবে না। কিন্তু কেন? শুনেছি গ্রাম নাকি ভয়ানক ব্যাধিতে। জানো তাহলে? হ্যাঁ, তাই তো ফল নিয়ে এসেছি। আমাদের ফল এত সুস্বাদু রসালো যে যে কোনো ব্যাধি দূর করে দেবে। আমার কেন জানি না মনে হচ্ছে এই যুবকটি আমার অনেক পরিচিত, কিন্তু যাবৎ জীবনে এই যুবককে আমি কোনোদিনও দেখেছি বলে আমার মনে পড়ছে না। আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি বলরামপুর। বলরামপুর? তোমরা তিনজনেই এখানে এসেছো? হ্যাঁ। নাম কি তোমাদের? এবার যেন থমকে গেল সে। তারপর সে এক মুচকি হেসে দৌড়ে গেল তার ঠেলার দিকে। সেখান থেকে দুটি ফলের থলি 2 হাতে নিয়ে দৌড়াতে দৌড়াতে আমার সামনে এসে দাঁড়ালো সেই যুবকটি। এই যে আমার পরিচয়, এই নিন, একটা আপনার জন্য আর একটা মায়ের জন্য, বলে মায়ের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে চলে গেল সে। আমি হাঁক দিয়ে বললাম, এখন কোথায় যাবে? এই তো পাশের গ্রামে যাব, তা না হলে ফলগুলো সব নষ্ট হয়ে যাবে। কই চল রে। যুবকটির সাথে ক্ষণিক পরিচয়ে মনটা শান্ত হলেও গ্রামের বিষাদটুকু যেন মাথায় ঢং ঢং করে ঘন্টার মতো প্রতিধ্বনিত হলো। মায়ের উদ্দেশ্যে দেওয়া ফলগুলি নিবেদন করে মায়ের মূর্তির সামনে বসে পড়লাম। কিভাবেই বা করব আবার? অমাবস্যা তিথির আর গোনা সপ্তাহ খানেক বাকি। মধ্যাহ্ন ভোজনের পর একটু নিদ্রার প্রকোপ পাচ্ছিল, তাই সন্ধে পড়তেই বিলম্ব না করে এই মায়ের মন্দিরের গর্ভগৃহের দেওয়ালে পিঠ রেখে বসে পড়লাম। সামনে জ্বলতে থাকা প্রদীপের আলোতে মায়ের দিকে চেয়ে রয়েছে এক মনে। এই কেমন গ্রাম? কিসের আগুন জ্বলছে এই গ্রামে? সেই অন্ধকার মন্দিরের গর্ভগৃহের ছাদের দিকে তাকিয়ে রয়েছি। কখন যে চোখ বুজে এসেছে বোধ পায়নি। চোখ খুলল এক নপুরীর ধ্বনিতে। মন্দিরের বাইরে কেউ একজন চুপি চুপি পায়ে মন্দিরকে প্রদক্ষিণ করছে। উঠতে যাব তখনই একটা মিষ্টি গন্ধ নাকে ভেসে আসতেই এই প্রথম গ্রামে গভীর প্রশ্বাস গ্রহণ করলাম। কিন্তু শব্দ, মাথায় এক অজানা আতঙ্ক মাথা চাড়া দিয়ে উঠল। এটা কোনো অপশক্তিও হতে পারে। সমিষ্ট গন্ধ শুধুমাত্র শুভ শক্তিকে চিহ্নিত করে তা নয়। অনেক সময় কিছু কিছু অশুভ শক্তি ছলনার জালে এরকম গন্ধ সৃষ্টি করতে পারে। আমি দরজা খুলে বাইরে বেরিয়ে এসে দেখি কেউ নেই। বাইরে আসতেই এই প্রথমবার আমার পা কেঁপে উঠল। বন মস্তিষ্ক সব চেতনে থাকা সত্ত্বেও আমার শরীর কেন জানি না আমার কাছে অবসন্ন হয়ে পড়েছে। হঠাৎ মন্দিরের পিছন দিকে একটা সাদা জ্যোতি দেখতে পেলাম। একটা মৃদু মিষ্টি হাসি এবং নুপুরের ঝনঝন শব্দে কেউ একজন সেই ঝোপের পিছনে গভীর বনে প্রবেশ করেছে। সে যেন ডাকছে আমায়, আয় তারানাথ। আমিও 1 পা 2 পা করে এগিয়ে চলেছি মন্ত্রমুগ্ধের মতো। ঝোপ ডিঙিয়ে শুকনো পাতার উপর দিয়ে আমার কেন জানি না মনে হচ্ছে আমি ধীরে ধীরে বনের গভীরে প্রবেশ করছি। সেই ঘন অন্ধকার বনের মাঝে সেই মিঠেল হাসি ও নুপুরের ঝনঝন শব্দ আবার আমার কানে ভেসে আসলো। কেন কেন এমনটা করছেন মা? আয় তারানাথ, আয়। আমি কোনো বাক্য ব্যয় না করে সোজা চলেছি সেই সাদা জ্যোতির পিছনে। এই সাদা জ্যোতি আসলে মধু সুন্দরী দেবী, কিন্তু তিনি আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? সেই সারি সারি বড় গাছের ভিতর দিয়ে কোথায় যে চলেছি। হঠাৎ
জ্ঞান ফিরল কয়েক জোড়া পায়ের শব্দে। কেউ যেন ঘোড়া নিয়ে এসে থামলো আমার সামনে। শব্দের উৎসের দিকে লক্ষ্য করতেই চোখে পড়ল 2-3 জন লোক লণ্ঠন হাতে নিয়ে বনের ভিতর দিয়ে এগিয়ে চলছে। এত রাতে বনের ভিতর, বিষয়টিতে একটু খটকা লাগতেই আমিও তাদের পিছু ধাওয়া করলাম। কিছু দূরে গিয়ে এই লোকেরা একটা বড় মন্দিরের সামনে দাঁড়িয়ে পড়ল। আমিও পাশে থাকা এক ঝোপের আড়ালে বসে তাদের গতিবিধিগুলি লক্ষ্য করেছিলাম। চাঁদ এতক্ষণে অনেকটা পশ্চিম দিকে ঢলে পড়েছে। তাদের হাতে থাকা লণ্ঠনের আলোতে যতটুকু দেখা যাচ্ছে তাতে দেখলাম মোট 3 জন ব্যক্তি। তাদের মধ্যে একজন সেই মন্দিরের দরজার সামনে গিয়ে পিছনের বাকি 2 জনকে ইশারা করল। পিছনের 2 জনে এগিয়ে আসতেই সেই প্রথম ব্যক্তিটি কোমরের থেকে একটি মস্ত বড় তলোয়ার বের করে তার ডান হাতে শক্ত করে চেপে ধরল। অন্ধকার রাতে লণ্ঠনের আলো সেই তলোয়ারে পড়ায় সেটি কিছু কিছু সময় চিকচিক করে উঠছে। মন্দিরের দরজায় ধাক্কা দিতেই হঠাৎ করে চারিদিক যেন কেঁপে উঠল। কোথা থেকে যেন একদল কাক উড়ে এসে সেই মন্দিরের চূড়োয় গিয়ে বসল। সেই 3 জন ভেতরে প্রবেশ করতেই এক পৈশাচিক চিৎকারে সমস্ত বনের পশুর ঘুম ভেঙে গেল। আমার মনে তখন অনেক প্রশ্ন। এই চিৎকার কার? ওই 3 জন ব্যক্তি বা কারা? একবার ভাবছি ভিতরে যাব, আর একবার ভাবছি যাওয়াটা উচিত হবে কিনা। ভাবতে ভাবতে দেখি সেই মন্দিরের ভিতর থেকে উজ্জ্বল আলো দেখা দিচ্ছে। থেমে থেমে হঠাৎ কেমন যেন একটা পশুর চিৎকার শোনা গেল। তারপর সাথে সাথে কয়েকটা মানুষের আর্তনাদ। হঠাৎ দেখি মন্দিরের সদর দরজা দিয়ে বেরিয়ে এসেছে 2 জন। একজনের হাতে থাকা লণ্ঠনের আলো ততক্ষণে নিভে গিয়েছে। তাদের বাইরে আসতে দেখে কাকেদের কাকা শব্দ যেন আরো তীক্ষ্ণ হতে লাগলো। এতক্ষণে কোথা থেকে যেন এক ঝোড়ো হাওয়া এসে চারিদিকের পরিবেশকে আরো ভয়ানক করে তুলেছে। শুকনো পাতার ঝড়ে কোনো কিছু দেখা না গেলেও সে প্রথম ব্যক্তিটি তলোয়ার দিয়ে 2টি অপরিচিত বিরাটাকার পশুর সাথে লড়াই করছে। সেটা আমার চোখে ফাঁকি দিতে পারল না। এদিকে ওদের ঘোড়াও তৈরি। বাকি 2 জনে ঘোড়ায় উঠে ডাকলো, চল। দেখতে দেখতে সেই প্রথম ব্যক্তিটি তার তলোয়ারটিকে সজোরে ডান থেকে বামে ঘোরায়। সাথে সাথে একটা পশু তীব্র আর্তনাদ করে 4-5 হাত পিছনে গিয়ে পড়ল। এতে অপর পশুটি একটু ভ্যাবাচাকা হয়ে গেলে এই সুযোগে এই ব্যক্তিটি দৌড়ে গিয়ে ঘোড়ার পিঠে উঠে লাগামে দিল টান। আমি বসে দেখছি, নেই কোনো হেলদেল, নেই কোনো প্রতিক্রিয়া। কিন্তু আমার মাথায় যে সমস্ত কিছু ঘুরছে তা যদি সত্যি হয় তবে এই গ্রামকে আর বেশি দিন এই অভিশাপ বয়ে নিয়ে চলতে হবে না। সেই 3 জন ব্যক্তি প্রস্থান করার সাথে সাথে পরিবেশ আবার আগের মতো হয়ে গেল। আমি দেরি না করে এখান থেকে তাড়াতাড়ি চলে আসি। পরদিন আমি গ্রামের মোড়লকে জানিয়ে সোজা চলে যাই বলরামপুর গ্রামে। 1 দিন 2 দিন এভাবে অপেক্ষায় কেটে গেল কমপক্ষে 4 দিন। আর 2 দিন পরই অমাবস্যা। কিন্তু আমি যে উদ্দেশ্যে এই গ্রামে এসেছি তা এখনো পূরণ হয়নি। বেলা তখন মাথার উপর। মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি, দেখি ফলের ঠেলা নিয়ে এগিয়ে আসে 2 জন। সেদিনকার যুবকটি যে কিনা আমায় এবং আমার মায়ের উদ্দেশ্যে ফল নিবেদন করেছিল, সে আমাকে দেখে হাত জোর করে বলল, নমস্কার ঠাকুর মশাই, আজ আমাদের এখানে যে? হ্যাঁ, তোমাদেরই এখানে। তোমার সেই ফলের স্বাদের পিছন করতে করতে চলে এলাম যে। কথা বলতে বলতে ততক্ষণে বেলা প্রায় নেমে গিয়েছে। আমি সেই যুবকের উদ্দেশ্যে বললাম, সেদিন তোমার নামটা বললে না যে? আমার নাম জেনে কি লাভ হবে ঠাকুর মশাই? যুবকটি সেদিনের ঝগড়াকে বলল, এই সন্ধ্যা নেমে গিয়েছে, যা
ঠেলা নিয়ে আগা, আমি আসছি। ঠেলা নিয়ে চলে যেতেই আমি যুবকটির উদ্দেশ্যে প্রশ্ন করলাম, আচ্ছা, তোমার সাথী আরেকজন দেখছি না যে? নিজেদের গ্রামে আমরা দুজনই থাকি ঠাকুর মশাই। আমি থলে থেকে স্বর্ণলতা গাছের মূল সেই যুবকের হাতে ধরিয়ে দিলাম। সে যেন আশ্চর্য চোখে দেখছে আমায়। এটা গিয়ে কাটা স্থানে লাগিয়ে দেবে। অভিশপ্ত নেকড়ে বাঘ এই গাছের মূল অত্যন্ত কার্যকরী। কিন্তু আমি তোমার পরিচয় জানতে ইচ্ছুক নই যুবক, কিন্তু গত কয়েকদিন যাবৎ আমি তোমারই অপেক্ষায় রয়েছি। বিলম্ব হয়ে গেলেও এখনো শেষ হয়নি, হাতে সময় আছে। যুবক মাথা নেড়ে সাই দিল। মন্দিরের পাশে একটা বড় বটগাছের নিচে লণ্ঠন নিয়ে বসে পড়লাম। দূরে ঝোপের ধারে জোনাকি পোকাদের ভিড়, কখনো কখনো ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আমি দেখছি সেই যুবকটি কৌতূহল চোখে আমায় দেখেই চলেছে। আমি জানি ঘটনাটা বললে হয়তো তুমি বিশ্বাস করবে না, কিন্তু তোমরা সম্বলপুরের জঙ্গলে যা অনুভূতি করেছ, এরপর মনে হয় না এই বিষয়টিতে তোমার তুচ্ছ বলে মনে হবে। মাথা নেড়ে সাই দিল সে। কিন্তু আপনি কোথায় ছিলেন, আর আপনি আমারই কাছেই বা এলেন কেন? সব প্রশ্নের উত্তর পাবে তুমি। কালমাসানের নাম শুনেছ? হ্যাঁ, শুনেছি। সপ্তধামের মালিক, কপটতা ও তাণ্ডবের মহারথী, স্বার্থপর নৃশংস হত্যাকারী। 24টা গ্রামকে একসাথে এক রাতেই সাবার করে দিয়েছে, নিমেষে। কিন্তু তার ব্যাপারে তো কেউ অতটা জানে না। কালমাসান হলো একটি আঞ্চলিক দেবতা। বহুদিন আগে দেবতাদের মধ্যে একজন ঢ্যামসা মাসান। তাকে তার উদ্যম আচরণের জন্য দেবলোক থেকে মর্তলোকে পাঠিয়ে দেওয়া হয়। আর এই সময় মর্তলোকের এক নারীর প্রেমে জড়িয়ে পড়েন তিনি, আর তাদেরই সন্তান হলো কালী মাসান। শাস্তির সময় সীমা পার হতেই দেবতা দেবলোকে ফিরে যাওয়ার পর শুরু হয় আসল ঘটনা। যে সন্তানকে তারা জন্ম দিয়েছেন সে এখন এক আড়াল আবদালে থাকা রাক্ষসে পরিণত হয়েছে। ধীরে ধীরে সমস্ত গ্রামে ছড়িয়ে পড়ল এক মারণ ব্যাধি, যে রোগের কোনো চিকিৎসা নেই, এমনকি কোনো পুরাণেও এর উল্লেখ নেই। প্রতিপক্ষের অন্তর অন্তর গ্রামের সকল মানুষের বয়স অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে। এমনকি কালমাসানের মা, ওনারও শারীরিক অবস্থা ভেঙে পড়তে থাকে। কিন্তু এদিকে কালমাসানের মধ্যে কোনো বয়সের পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে শুধু তার গাত্র বর্ণের। তার কৃষ্ণকায় গাত্র ধীরে ধীরে স্বর্ণের ন্যায় বর্ণে পরিণত হচ্ছিল। এরপর 1-2 দিন তাকে কিছু পশু হত্যা করে পশুর কাঁচা মাংস খেতে দেখা গেলে ঘটনাটা আরও জোরালো হয়। ভয়ে মানুষেরা বাড়ি থেকে বের হতেন না। সেই মারণ ব্যাধিতে প্রত্যেক বাড়িতে মৃত্যু যেন তার ফাঁস ফেলেছে। কালমাসানের মা মারা যাওয়ার পর তার অত্যাচারে আশেপাশের সমস্ত গ্রাম জনমানব শূন্য হয়ে পড়েছে। গ্রামের উর্বর জমিও তার উর্বরতা হারিয়ে ফেলেছে। নদীর মধ্য দিয়ে বয়ে যাওয়া কালো জল সমস্ত গ্রামকে দূষিত করে তুলেছে। গাছ তার পাতা অকালে হারিয়েছে। বৃন্দের মাটির লাল বর্ণ ধারণ করছে। এই পরিস্থিতি দেখে ঢ্যামসা মাসান আবার মর্তলোকে পদার্পণ করেন এবং দৈবিক বন্ধনে তার সন্তানকে সম্বলপুরের জঙ্গলে বন্দী করে দেন, আর সেখানে একটি মন্দির স্থাপন করিয়ে দেন। যেহেতু বন্ধনকালে শরীরের বর্ণ স্বর্ণের ন্যায়, তাই সে এক স্বর্ণের মূর্তিতে পরিণত হয়েছে। ঢ্যামসা মাসান তিনি এটাও বলে গিয়েছিলেন মন্দিরের ভেতরে একটি পবিত্র কলস রয়েছে। সেই কলসটি যদি কোনো মানুষ দ্বারা স্থানচ্যুত করা হয় তবে সে বন্ধন থেকে মুক্ত হবে, আর আবার নেমে পড়বে সেই মহামারী। দেখুন ঠাকুর মশাই, আপনি যদি আমাদের উপর সন্দেহ করে থাকেন তাহলে আমি এটা বলে দিতে চাই যে আপনি ভুল করছেন। আমি একটু হেসে জবাব দিলাম, আমি জানি এটা তোমরা কেউই করোনি, কিন্তু যে করেছে সে তোমাদেরই পরিচিত। আমি তার ব্যাপারে জানতে চাই না। গ্রামে আবার সেই মহামারীর ব্যাধি তার প্রকোপ ফেলেছে। গ্রামের প্রতিটা মানুষ
সে স্ত্রী হোক বা পুরুষ হোক বা শিশু, সকলেই এ মৃত্যুজালের ফাঁদে, এমনকি গর্ভবতী মহিলাদেরও ভ্রূণ নষ্ট হচ্ছে। গ্রামের অবস্থা তুমি সেদিন দেখেছ হে যুবক। আমি জানি সে গ্রামের লোকেরা কেউ তোমার আপন নন, কিন্তু একমাত্র তুমিই পারবে তাদের এই বিপদ থেকে উদ্ধার করতে। কি যাতা বলছেন আপনি? আমি হেসে জবাব দিলাম, কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি তুমি একমাত্র পারবে, কারণ কাল ভৈরব তোমাকে বেছে নিয়েছেন। আপনি এটাও জানেন? সব জানি। আমরা প্রথমে একবার গিয়েছি, আমার মনে হয় না দ্বিতীয়বার গিয়ে কোনো লাভ হবে। আর আমি কিভাবে গ্রামবাসীদের বাঁচাবো? যার কাজ তাকে সাজে। আমার মনে হয় না আমার দ্বারা এসব হবে বলে। এটা ভাগ্যের লিখন হে, তোমাকে এই সকল গ্রামবাসীর প্রাণ বাঁচাতে হবে। সে যেন কি একটা ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ফেলে আমার উদ্দেশ্যে বলল, তা আমায় কি করতে হবে? সেদিন ছিল অমাবস্যার রাত। আমি সম্বলপুরের জঙ্গলে একটি ফাঁকা জায়গা নির্বাচন করে যজ্ঞের কাঠ সাজিয়ে দিলাম। তারপর সেই যজ্ঞকুণ্ডের চারদিকে শ্মশান থেকে নিয়ে আসা ধুলো দিয়ে দৈবিক চিহ্ন অঙ্কন করলাম। যজ্ঞের চারিদিকে একটি মন্ত্রপুত বন্ধন রেখা এঁকে দিলাম। যজ্ঞের সামনে ও তার বিপরীত দিকে দুটো আসন রেখে দিলাম। তারপর থলে থেকে এক এক করে ফুল, বেলপাতা, ধুনো, কর্পূর, ঘি ও একটি পাত্রে কিছু মদ ঢেলে যজ্ঞকুণ্ডের সামনে সাজিয়ে রাখলাম। এরপর যজ্ঞে অগ্নি সংযোগ করতেই হঠাৎ চারিদিক থেকে তার গুমোট ভাব প্রকাশ করল। আমি যজ্ঞকুণ্ডে বেলপাতা, ফুল অর্পণ করতে লাগলাম, সাথে শুদ্ধি মন্ত্র উচ্চারণ করতে থাকলাম। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যত সরিত পুণ্ডরিকাক্ষং সবাভ্যন্তরশ্চেহি নমো মাধব মাধব বাচিরীদি সরন্তি সাধব পাপহং পাপ কর্মাহং পাপদম পাপ সম্ভবান ত্রাহি মং পুণ্ডরিকাক্ষং সর্ব পাপ হর হরি। যজ্ঞকুণ্ডের কাঠ পড়বার শব্দ ছাড়া আর একটা ঘোড়া ছুটবার শব্দ আমার কানে এলো। সেই ঘোড়াটি এসে থামল যজ্ঞকুণ্ডের সামনে। এক কালো প্রকাণ্ড ঘোড়া। সেই ঘোড়া থেকে নিচে নামল কালো কাপড় পরিহিত, মুখে কাপড় বাঁধা, কপালে এক মস্ত সিঁদুরের তিলক এবং চোখের নিচে কাজলের প্রলেপ যেন চোখ দুটিকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। কোমরের একদিকে একটি তলোয়ার ঝোলানো আর অন্যদিকে লম্বা একটি শিকল। হাত দুটো আমার উদ্দেশ্য করে সে প্রণাম জানালো। আসো, তোমার অপেক্ষায় ছিলাম। আমাদের হাতে কিন্তু সময় বেশি নেই। আমি যজ্ঞকুণ্ডের বিপরীতে একটি আসন দেখিয়ে যুবকটিকে বসতে বললাম। তার এই বেশভূষা দেখে প্রথমে আমার একটু অবাকই লাগলো, কিন্তু সেদিকে বাক্যালাপ না করে আমি তাকে আমার সাথে কাল ভৈরবের বীজ মন্ত্র উচ্চারণ করতে বললাম। ওং হ্রিং ক্রিং ব্রিং চামুণ্ডায় বিচ্ছে। ওং হ্রিং ক্রিং ব্রিং চামুণ্ডায় বিচ্ছে। ওং হ্রিং ক্রিং ব্রিং চামুণ্ডায় বিচ্ছে। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যত সরিত পুণ্ডরিকাক্ষং সবাভ্যন্তরশ্চেহি নমো মাধব মাধব বাচরীদি সরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু নমো মাধব মাধব বাচরীদি সরন্তি সাধব। এদিকে আমরা মন্ত্রোচ্চারণ করছি ও যজ্ঞে ধুনো, ঘি, ফুল অর্পণ করছি। এবার আমি সেই যুবকের উদ্দেশ্যে বললাম, যেটা আনতে বলেছি সেটা আমায় দাও। বলা মাত্রই সেই যুবকটি তার কোমর থেকে শিকলের গোছটি খুঁড়িয়ে আমায় দিল। আমি একটু অবাকই হলাম। আমি ভেবেছিলাম সেই যুবকের অস্ত্র অর্থাৎ সে তলোয়ারে আমি দৈবিক শক্তির আহ্বান করতাম, কিন্তু শিকল দেওয়াতে আমার একটু কিঞ্চিত বোধ হতে সেই যুবকটি বলে উঠল, এইটি আমার প্রিয়। আমি কথা না বাড়িয়ে যজ্ঞকুণ্ডের সামনে সেই শিকলটিকে রাখলাম এবং নারকেলের খুঁড়িতে রাখা তরল সেই শিকলে ছিটিয়ে দিতেই সেই শিকলে হঠাৎ নীল রঙের আভা মিশ্রিত আগুন জ্বলে উঠল। সাথে সাথে কোথা থেকে এক ঝোড়ো হাওয়া এসে যজ্ঞকুণ্ডের আগুনে আঁচড়ে পড়ল। আমি সেই যুবককে চোখের ইশারাতে বসে থাকতে বললাম।
আমি তাকে আগেই জানিয়ে দিয়েছিলাম যে যজ্ঞ থেকে উঠে গেলে বিপদ আরো বাড়তে পারে, কারণ এই সম্পূর্ণ জঙ্গল এবং গ্রাম অভিশপ্ত। তাই কোনো শুভ শক্তির আগমন তারা কোনোভাবে সহ্য করবে না। তাই যজ্ঞে বাধা দেওয়ার জন্য সেই অপশক্তি তার সম্পূর্ণ চেষ্টা করবে। সেই ঝোড়ো হাওয়ার দাপটে চারিদিকে শুকনো পাতাগুলি যত্রতত্রভাবে উড়ে বেড়াচ্ছে। আমি দেখছি যে সেই যুবকটি তখন স্থির চিত্তে মন্ত্র উচ্চারণ করেই চলেছে। আমি এদিকে যজ্ঞে আহুতি দিয়ে শিকলটির উদ্দেশ্যে পুষ্প নিবেদন করলাম। সাথে সাথেই যেন সহস্র কাক তার কর্কশ কণ্ঠে পুরো বিশ্বকে কাঁপিয়ে দিল। আমি মন্ত্র উচ্চারণ করার সময় যুবকের দিকে লক্ষ্য করছিলাম। সেই যুবকের দেহের পিছনে এক উজ্জ্বল বর্ণের অবয়বকেও দেখতে পাচ্ছি। সেই অবয়ব আর কেউ নন, পাপীদের শাস্তিদাতা এবং ভয়ঙ্কর দর্শনা কৃষ্ণকায় মুন্ডমালা ভূষিত। তার এক হাতে শূল, এক হাতে দণ্ড, হাতে মুন্ড, আর এক হাতে থাকে আশীর্বাদ মুদ্রা। তিনি কাল ভৈরব। আমি হাত জোর করে ওনার উদ্দেশ্যে প্রণাম জানালাম। তারপর যজ্ঞের শেষ আহুতি অর্পণ করে এবার চোখ খুলো। চোখ কচলাতে কচলাতে সেই যুবক চোখ খুলল। তোমার সময় চলে এসেছে, আমি সময় মতো তোমার কাছে পৌঁছে যাব। মনে রাখবে, ভিতরে যে মানুষটি রয়েছে সে তোমার পরিচিত নয়, সে এখন একটা অপশক্তির দ্বারা নিয়ন্ত্রিত। যতক্ষণ না তাদের দুজনকে আলাদা আলাদা করা যাচ্ছে ততক্ষণ আমরা কিচ্ছু করতে পারবো না। কিন্তু একবার যদি সেই অপশক্তিকে সেই মানব শরীর থেকে আলাদা করতে পারি আর তাকে যদি বাধা দিই সেই পুরনো শরীরে প্রবেশ করতে, তাহলে সেই অপশক্তিকে আবার বন্ধন রাখতে পারবো। আচ্ছা বলে সে তার শিকলটি নিয়ে সোজা ঘোড়ার উপরে চেপে বসল। তারপর সেই অমাবস্যার ঘন কালো আকাশের দিকে তাকিয়ে হাত জোর করে ভগবানের উদ্দেশ্যে বলল, মা দেখে নিস। বলে সে তার ঘোড়ার লাগামে টান দিল। সাথে সাথে ঘোড়াটি একটি তীক্ষ্ণ শব্দ করে বনের কালো অন্ধকারে মিলিয়ে গেল। আমার একটা কথা মনে পড়তে আমি চেঁচিয়ে বললাম, মনে রেখো, সেই মানুষ কিন্তু এখন অনেক শক্তিশালী হয়ে গিয়েছে, সাবধান। যুবকটির হঠাৎ করে এতটা বিশ্বাস বেড়ে গিয়েছিল, এটা কি বিশ্বাস নাকি আতঙ্কের কারণ? যদিও এই বিষয়ে একজন নয়, দুজন নয়, পুরো গ্রাম জড়িয়ে রয়েছে। তাই আমার এই একটা ভুল পদক্ষেপ তাদের এই মর্তলোকে কোনো ক্ষুদ্র অবশেষে রাখত না। এই পরিস্থিতিতে যুবকটিকে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় ছিল না। সেই ঘোড়ার পায়ের শব্দ আস্তে আস্তে গভীর মনের ভেতরে মিশে গেল। এবার আমি আমার থলে থেকে একটি মানুষ খুলি বের করে তাতে যজ্ঞের আগুনের সংযোগ করে তার মধ্যে ধুনো, কিছুটা পাঠার রক্ত, কিছুটা মদ দিয়ে সেটিকে যজ্ঞের এক পাশে রেখে তার সামনে কিছু ফুল ও বেল পাতা উৎসর্গ করলাম। আর সাথে সাথে কাল ভৈরবের বীজ মন্ত্র উচ্চারণ করছে। হঠাৎ দূর থেকে গম্ভীর স্বরে কোনো এক পৈশাচিক হুঙ্কার শুনতে পেলাম। আর তার সাথে সাথে ও দূর থেকে শোনা যাচ্ছে অজস্র কাকের কর্কশ শব্দ। আমার বুঝতে বাকি রইল না, আমার হাতের সময় অতি সামান্য। ইতিমধ্যে কোথা থেকে জানি একরাশ কালো মেঘ জমাট বেঁধেছে আমার মাথার উপর। আমি যজ্ঞের শেষ আহুতি দিয়ে উঠে পড়লাম। হাতে সেই জ্বলন্ত কঙ্কালের খুঁড়ি নিয়ে আমি এগিয়ে চললাম সেই পুরো মন্দিরের দিকে, সেই অভিশপ্ত মন্দির। আমি মন্দিরের দিকে যত এগোচ্ছি ততই যেন হাওয়ার বেগ বেড়েই চলেছে। শুকনো পাতার মরমর শব্দ, হঠাৎ কেন জানি না আমার মনে হলো বনের বড় বড় গাছের আড়াল লুকিয়ে রয়েছে কিছু কালো ছায়া। আমি যতই এগোচ্ছি তত তাদের অট্টহাসি যেন কানের মধ্য দিয়ে আমার মস্তিষ্কে এসে বিঁধছে। কি তীক্ষ্ণতা তাদের হাসির শব্দের! আমি আশেপাশের পরিস্থিতিকে নাকচ করে কাল ভৈরবের মন্ত্র উচ্চারণ করতে থাকলাম। হঠাৎ কেন জানি না আমার মনে হলো একটা গরম নিঃশ্বাস আমার পেট বেয়ে ভূপতিত হলো, সাথে এক গোঙানির শব্দ। পিছনে ঘুরে যে দেখতে যাব তার সাধ্য নেই, তবে আমি জানি আমার পিছনে কে রয়েছেন। হঠাৎ এই গোয়ানির শব্দ থেমে আসলো এক ভয়ঙ্কর ঘেউ ঘেউ শব্দে। সেই শব্দে আশেপাশের সমস্ত ছায়া যেন পাগলের মতো যত্রতত্র করে ছুটে দূরে বনের অন্ধকারে মিশে গেল। এদিকে বিনা মেঘে বজ্রপাত শুরু হয়ে গিয়েছে।
অমাবস্যা কৃষ্ণকায় রাতে বিদ্যুতের ঝলকানিতে পরিবেশটা এখন দৃষ্টিগোচর হলো। ঝোড়ো হাওয়ার দাপটে হাতে থাকার জ্বলন্ত আগুন নিভু নিভু ভাব প্রকাশ করলে আমি তাদের ধুনো দিয়ে অগ্নিশিখাকে জীবিত রাখার চেষ্টা করছি। হঠাৎ দেখি সামনে ঘোড়া দাঁড় করিয়ে দাঁড়িয়ে রয়েছে সেই যুবকটি। সে এক দৃষ্টিতে চেয়ে রয়েছে সেই পুরো মন্দিরের দিকে। হঠাৎ সেই ঝোড়ো হাওয়ার মাঝ থেকে এক পশলা বৃষ্টি নেমে এসেছে। প্রকৃতির এমন লীলা খেলা দেখিয়ে আমিও হতভম্ব হয়ে গেছি, কিন্তু এত উত্তেজনাতেও নিজের চিত্তকে বিচলিত হতে দেওয়া যাবে না। আমি সেই পিছনে একটি বড় গাছের তলায় দাঁড়িয়ে বীজ মন্ত্র উচ্চারণ করে চলেছি। আমার এখন শুধু অপেক্ষা সঠিক সময়ের, কিন্তু ততক্ষণ এই যুবক কি পারবে? হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে আমার চোখ গেল সেই মন্দিরের উপরে বসে থাকা হাজার হাজার কাকের দল দেখি সে যুবক তার কোমরে থাকা পেঁচিয়ে রাখা শিকলটিকে খুলে তার এক প্রান্ত নিজের ডান হাতে বেঁধে নিল। বাইরে আয় কুত্তার বাচ্চা, আজ তোর একদিন কি আমার একদিন বলে চাবুকের মতো সেই শিকলটিকে পাথরের মেঝেতে জোরে আঘাত করল। সেই আঘাতের শব্দে মন্দিরের উপরে থাকা কাকগুলি এই বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার মধ্যেও সেই যুবকের চারিদিকে ঘুরে বেড়াতে লাগলো। তারা যেন এখনই তাদের এই শক্ত চঞ্চু দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে যুবকের সমস্ত শরীর। কিন্তু এদিকে সেই যুবকটিও কম নয়, সে তার শিকলটিকে দেহের চারিপাশে ঘোরাতে থাকে এবং প্রতিটা ঘূর্ণনে সেই শিকলের আঘাতে এই একটা নয়, দুটো নয়, 3-4টে করে কাকের দেহ কাগজের মতো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পাথরের মেঝেতে পড়ে পাগলের মতো ছটফট করছে। এদিকে ঘূর্ণমান শিকল বৃষ্টির জল ও ঝোড়ো বাতাস ভেদ করে তার লক্ষ্যে আঘাত করছে। এদিকে সেই যুবকের সমস্ত শরীর রক্তে লাল হয়ে উঠেছে। সেই শিকলের এবং পাথরের মেঝের সাথে সংঘর্ষের শব্দে যেন সমস্ত পৃথিবী গর্জে উঠছে। বিদ্যুতের আলোতে দেখলাম এই যুবক পাগলের মতো তার হাতের শিকলটিকে তার চারিদিকে এমনভাবে ঘোরাচ্ছে যেন আশেপাশে থাকা সমস্ত কাকগুলি তার পাশে যেতেও দুবার করে ভাবছে। ধীরে ধীরে বৃষ্টির বেগ বাড়তে থাকে। সেই যুবকটা প্রচণ্ড চিৎকারে চারিদিকে ঘুরিয়ে সজোরে পাথরের মেঝেতে মারল। সাথে সাথে এক প্রচণ্ড জোরে বাজ এসে পড়ল সেই পুরো মন্দিরের ওপর। দেখলাম সেই যুবকটি যেখানে দাঁড়িয়ে রয়েছে তার আশেপাশে পড়ে রয়েছে হাজার খানেক মৃত কাকের দেহ। এবার সেই যুবকটি এক পা করে এগোতে থাকে মন্দিরের দিকে। তার হাতে থাকার শিকলটি সাদা পাথরের উপর রক্তের ধারাকে ছিন্ন বিচ্ছিন্ন করে এগিয়ে চলেছে। মাউটির মতো করে লুকিয়ে কিসের লাভ, যেখানে কাল তোমার জন্য অপেক্ষা করছে। মন্দিরে সদর দরজা ঘুরে যেতে সাথে সাথে সেই মন্দিরের ভেতর থেকে এক পাল কালো ছায়া তাদের পৈশাচিকর অট্টহাসি দিয়ে যত্রতত্রভাবে এদিক ওদিকে মিশে গেল। ঠিক তখনই মন্দিরের ভেতর একটি হলদেটে আলো জ্বলতেই এক ভয়ানক চিৎকারে সমস্ত বিশ্বময় যেন কেঁপে উঠল। আমি এবার মন্দিরের দিকে পা বাড়ালাম। যুবকটি তার হাতের শিকলটিকে শক্তভাবে ধরে মন্দিরের ভিতর প্রবেশ করল। আমি হাতে জ্বলতে থাকা কঙ্কালের খুঁড়ি নিয়ে এগোতে থাকি। রক্তাক্ত পাথরের মেঝেটি পার করে আমি মন্দিরের সদর দরজার সামনে গিয়ে উপস্থিত হলাম। আর ভেতরের যে চিত্র আমি পরিলক্ষিত করলাম সেটি ভাষায় বর্ণনা করার মতো নয়। মন্দিরের একদিকে রক্তাক্ত শিকল নিয়ে দাঁড়িয়ে রয়েছে সেই যুবকটি। মন্দিরের ভিতরে এর মৃদু হলদে আলো সেই যুবকের রক্তাক্ত মুখ দেখে প্রথমত আমি ভয় পেয়ে গিয়েছিলাম। পুরনো সেই পাথরের মন্দির, যার কালো দেওয়ালে বিভিন্ন নকশা আঁকা, এগুলি সব দৈবিক চিহ্ন, কিন্তু কেউ একজন এই চিহ্নগুলিকে তার রক্ত দিয়ে মুছে দিয়েছে। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া আমাদের সম্পূর্ণ জগৎ থেকে আলাদা করে রেখেছে। এতক্ষণ পর আমি সেই হলদেটে আলো উৎসটিকে দেখে মন্দিরের একেবারে পিছনের দেওয়ালে খোদাই করা রয়েছে একটি স্বর্ণ মূর্তি। এক ভয়ালদর্শী স্বর্ণ মূর্তি। এতদিনের সেই স্বর্ণবর্ণ পরিবর্তন হয়ে কালচে বা নীল রঙের মূর্তিতে পরিণত হয়েছে। সেই ভয়ালদর্শী মূর্তির মাথা ভর্তি ঝাগড়া ঝাগড়া চুল, বিশাল এক জাদরেল গোঁফ, বিস্ফারিত চোখ, দাঁত বের করা মুখ।
হাতে কাঁটাযুক্ত গদা ধরা দাঁড়িয়ে রয়েছেন। দুপায়া প্রকাণ্ড সিং ও রক্ত পিপাসু পাতালপুরী রাক্ষস এ ছাগলের উপর। এতক্ষণে আমি লক্ষ্য করিনি, কিন্তু সেই যুবকটি এক দৃষ্টিতে চেয়ে রয়েছে সেই ভয়ালদর্শী মূর্তির সামনে থাকা কলসিটির দিকে। সেই কলসিটি এখন পড়ে রয়েছে মেঝেতে। হঠাৎ মন্দিরের অন্ধকার এক প্রান্ত থেকে তাচ্ছিল্যকর হাসি হেসে ওঠে। সেই হাসি সেই ছোট্ট মন্দিরে বারংবার প্রতিধ্বনিত হতে থাকে। এই আকস্মিক শব্দে আমার সমস্ত শরীরে একটা শিহরণ বয়ে গেল। আমি দেখলাম সেই যুবকটি তার হাতের শিকলটিকে আরেকটু শক্ত করে বেঁধে তার ডান পাটি পিছনের দিকে করে দিল। সে এবার তৈরি, সাথে আমিও মন্ত্র উচ্চারণ করেই চলেছি। ঠিক এই সময় সেই অন্ধকার থেকে 4 পায়ে ভর দিয়ে বেরিয়ে আসলো এক মানুষরূপী রাক্ষস, যার হাতগুলো ছিল স্বাভাবিকের থেকে লম্বা ও শীর্ণ দেহে কাপড়ের লেশ মাত্র নেই। তবে সমস্ত দেহ তার কালো লোমে ঢাকা। তার মুখের ভঙ্গিমাও যেন স্বাভাবিক মানুষের মতো নয়। তার চোখ দুটি স্বাভাবিকের তুলনায় অনেকটাই বড় এবং সেই প্রকাণ্ড চোখে যেন জ্বলছে তার খিদে। সে তার মুখ ঘুরিয়ে আমার দিকে একটা চিৎকার করতেই লক্ষ্য করলাম তার দাঁতগুলি ধারালো রূপ ধারণ করেছে। মুখে কিছু কিছু স্থানে ঘন লোম সৃষ্টি হওয়াতে এটাকে মানুষ নাকি অন্য কোনো পশু, কোনটা বলা ঠিক হবে তা বিচার করতে পারলাম না। আমি জানি এই রাক্ষসকে আমি হয়তো সামলাতে পারবো না, তাই এই যুবকের প্রয়োজন ছিল। বৃষ্টি তখনও কমেনি। মাঝে মাঝে বাজির শব্দতে পুরো মন্দির কেঁপে উঠতে থাকে। সেই রাক্ষসরূপী মানুষটি 4 পায়ে ভর করে তার ধারালো নখ নিয়ে সেই যুবকের দিকে আক্রমণ করতে যাবে। ইতিমধ্যেই দেখি সেই যুবকটি তার ডান হাতে থাকায় শিকলটি সজোরে বামে ঘুরিয়ে নিল এবং সেই শিকলটি এক চাবুকের মতো দিয়ে আঘাত করল সেই রাক্ষসের। সেই আঘাতে রাক্ষস যন্ত্রণায় চিৎকার করে সে ভয়ালদর্শী মূর্তির পায়ে গিয়ে ছিটকে পড়ল। তারপর এই রাক্ষস কাঁপতে কাঁপতে তার হিংস্র চোখ দিয়ে তাকাতে থাকে সেই যুবকটির দিকে। হঠাৎ সে নিমেষের মধ্যে হাওয়ার মতো তার স্থান পরিবর্তন করে এসে দাঁড়িয়ে পড়ল সেই যুবকের সামনে। তারপর তার ধারালো নখ দিয়ে এই যুবকের কালো কাপড়টিকে চিহ্ন করে তার ধারালো নখ পিঠে বসিয়ে দিল। আমি সদর দরজার সামনে হাতে এই জ্বলন্ত কঙ্কালের ঘুড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছি। এই সেই কঙ্কাল যাকে সেই কলসির স্থানে বসাতে হবে, তবেই এই ভয়ানক অপদেবতা বন্ধনে আবদ্ধ হবেন। কিন্তু এই ভয়ালদর্শী রাক্ষসটি দৈবিকভাবে না পেলেও মানব রূপের শারীরিক ক্ষমতার জোরে আমার সংকল্পগুলিকে হানি করতে পারত। তাই কাল ভৈরবের নির্দেশে এই যুবককে চয়ন করা হয়েছে, যার উপর স্বয়ং কাল ভৈরবের কৃপা রয়েছে। এবার আবার ঘটনাটি এক পক্ষে রুখে দাঁড়ালো। জানি না কিভাবে সেই মূর্তির থেকে আসা হলদেটে আলোটি ধীরে ধীরে তার প্রকাশ কমাতে থাকে। এখন চারিদিকে অন্ধকার, শুধু আমার হাতে থাকা আগুনের আভাতে মন্দিরের কিছুটা অংশ আলোকিত হলেও অধিকাংশ স্থানেই ঘন অন্ধকার তার সাম্রাজ্য বিস্তার করেছে। অন্ধকার সুযোগ নিয়ে সেই রাক্ষস সেই যুবকের উপর বারংবার তার ধারালো নখ দিয়ে আক্রমণ করতে থাকে। এবার সেই যুবকটি তার হাতের শিকলটিকে তার শরীরের আশেপাশে হাওয়ার বেগে ঘোরাতে থাকে। সাথে সাথে এই মন্দিরের ভিতরে থাকা বাতাস যেন সেই শিকলের জোরে শো শো শব্দ করে মন্দিরের চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। অন্ধকারে দেখতে না পেলেও একটু একটু বুঝতে পারছি যে সেই মানবরূপী রাক্ষস সেই যুবকের আশেপাশেও যেতে সংকোচ করছে, কারণ তার হাতে যে অস্ত্র বা সেই শিকলটি রয়েছে সেটি কোনো সাধারণ শিকল নয়। এটি মন্ত্রপুত এক শিকল, যার আঘাতের সে কোনো অপশক্তি স্বাভাবিকের তুলনায় অধিক পীড়া বোধ করবে। সেই ঘূর্ণীয়মান শিকলের এক প্রান্ত এই যুবকের হাতে আর অপর প্রান্ত সেই মন্দিরের দেওয়ালে পাগড়ের মতো আঘাত করছে, আর সেই আঘাতের ফলে সৃষ্টি হচ্ছে আগুনের স্ফুলিঙ্গ। সেই অন্ধকার মন্দির কক্ষে কখনো মেঝেতে, কখনো দেওয়ালে, আবার কখনো কখনো বা সেই রাক্ষসকে প্রচণ্ড জোরে আঘাত করছে। এদিকে আমি আমার মন্ত্র উচ্চারণ করেই চলেছি। আমার মন্ত্র উচ্চারণের সমস্ত মন্দির যেন গুম গুম করতে থাকে। সেই বৈশাখিক হাসি ও বাতাস ভেদে শস্য শব্দ পেরিয়ে কিছু গোঙানির শব্দ আমি শুনতে পেলাম। এবার মন্দির গৃহ ধীরে ধীরে আলোকিত হতে থাকে। সেই মূর্তির পিছন থেকে বেরিয়ে আসছে আলো, তার সাথে সাথে বেরিয়ে এসেছে
একজোড়া রক্ত পিপাসু নেকড়ে বাঘ। এতক্ষণ অন্ধকারের পর লক্ষ্য করলাম সেই যুবকের দেহের কাপড় যত্রতত্রভাবে ছিঁড়ে গিয়েছে, আর সেই স্থান থেকে বেরিয়ে পড়ছে রক্ত। এতক্ষণে সে তার মুখের কাপড়টিকে সরিয়ে দিল। এবার আমি স্পষ্ট দেখতে পেলাম তাকে। সে যেন স্বয়ং এক রুদ্র মূর্তি ধারণ করেছে। তার হাত পা সমস্ত কিছুই যেন উত্তেজনা থরথর করে কাঁপছে। তার হাতে থাকার শিকলটিকে সে বারংবার ডান থেকে বাম ও বাম থেকে ডানে ঘুরিয়েই চলেছে। ঠাকুর মশাই, আপনি একটু পিছিয়ে দাঁড়ান। বলে সে তার কোমরে থাকা তলোয়ারটিকেই প্রথমবারের জন্য বের করলো। ডান হাতে এখন সেই রক্তাক্ত মন্ত্রপুত শিকল এবং অন্য হাতে চকচক করছে একটি ধারালো তলোয়ার। সে দাঁড়িয়ে রয়েছে অপেক্ষায়, কখন সেই নেগড়ে বাঘ তার উপর আক্রমণ চালাবে। ভাবতে ভাবতেই হঠাৎ নেগড়ে বাঘ দুটির মধ্যে একটি তার উপর ঝাঁপিয়ে পড়ল। সে তৎক্ষণাৎ তার তলোয়ার দিয়ে সেটি কি আঘাত করে দূরে সরিয়ে দিতেই অপর আরেকজন আমার দিকে তার মস্ত তীক্ষ্ণ ধারালো দাঁত নিয়ে এগোতে থাকে। দৌড়ানোর সময় তার ঝুলতে থাকার লম্বাটে জিভটি যেন হাওয়াতে রক্তের গন্ধে ঝটপট করছে। ঠিক সেই সময় সেই যুবকটি তার ডান হাত বাম থেকে সোজা ডানে ঘোরাতেই সেই শিকলটি চাবুকের মতো এসে শক্ত করে সেই নেকড়ে বাঘের একটি পায়ে জড়িয়ে ধরল। সাথে সাথে একটা হ্যাচকা টানে সেই নেকড়ে আমার থেকে 10-12 হাত দূরে গিয়ে ছিটকে পড়ল। অন্যদিকে সেই মানুষরূপী রাক্ষসটি যন্ত্রণায় এখন 4 পায়ে ভর করে সে মূর্তির সামনে রক্ত বমি করছে। সেই সুযোগ সে এখন দুর্বল। বাইরে একটি তীক্ষ্ণ বাজ পড়তেই আমি সেই যুবকের উদ্দেশ্যে বললাম, সময় হয়ে গিয়েছে। সেই যুবক আমার দিকে তাকাতেই তার বাঁ হাতে এসে নেগড়ে বাঘ তার দাঁত বসিয়ে দিল। এক প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে উঠল সে হঠাৎ এক কালবৈশাখীর ঝড়ে ভেঙে পড়া সুপুরি গাছের মতো হাঁটু গেড়ে বসে পড়ল। সেই পাথরের মেঝেতে তার হাত। এখনো সেই মন্ত্রপুত শিকল ও তলোয়ারটিকে শক্ত করে ধরে সেটি দিয়ে এক ঘুষি মারল সেই নেকড়ে বাঘের মুখে। অন্য দিক থেকে আসা আর দ্বিতীয় নেকড়ে বাঘটি ডান দিক থেকে আক্রমণ করতে যাবে। ঠিক তখনই সেই যুবকটি তার তীক্ষ্ণ তলোয়ার প্রবেশ করিয়ে দিল সেই নেকড়ে বাঘের হৃৎপিণ্ডে। তারপর উপর থেকে নিচে এক হ্যাচকা টানে সমস্ত পেটকে চিরে দিল যুবক। নিজের সাথীর এমন অবস্থা দেখে হতভম্ব হয়ে গিয়েছে অপর নেকড়েটি। ভ্যাবাচাকা দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সেই যুবকের দিকে। সে যেই সেই যুবককে আক্রমণ করতে যাবে, সেই যুবকটি এক পাক ঘুরে ডান হাতে থাকার শিকলটি দিয়ে এত জোরে আঘাত করল যে সেই নেকড়ে বাঘের মাথার খুঁড়ি কট করে ভেঙে পড়ার শব্দ হলো, যেন এক পূর্ণ নিঃশব্দতার ইঙ্গিত জানিয়ে দিল। এবার আমি 1 পা 2 পা করে এগোতে থাকি সেই মূর্তির উদ্দেশ্যে। সামনে থাকা মানুষরূপী রাক্ষসী আমার দিকে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। মেঝেতে পড়ে থাকা কলসটির দিকে যেই এগোতে যাব, সামনে থাকা মানুষরূপী রাক্ষসটি তার ধারালো নখ নিয়ে বিকট চিৎকার করে আমার দিকে এগিয়ে আসছে। ঠিক সেই সময়ে আমার পিছনে থাকা যুবক তার শিকলটিকে নিচ থেকে উপরে এমন জোরে হ্যাচকা টান দিল, সেই শিকলটির ধাতব যন্ত্রের শব্দ করে সর করে এগিয়ে সেই রাক্ষসের মুখে গিয়ে আঘাত করল। আর ঠিক সময় বুঝে সেই যুবকটি সেই লোহার মন্ত্রপুত শিকলটিকে এমনভাবে পেঁচিয়ে দিল সে রাক্ষসের দেহে যে তার শুধু গোঙানি ছাড়া আর কিছু করা বাকি রইল না। এবার আমি আমার থলেতে থাকা সামান্য গঙ্গা জল নিয়ে সেটাকে মন্ত্রপুত করে তার উপর ছিটিয়ে দিতেই পাগলের মতো ছটফট করতে থাকে। সে ছটফট করতে করতে মাটি থেকে আস্তে আস্তে হাওয়াতে ভাসতে থাকে। ঠিক এই সময়ে আমি এক দৃষ্টিতে সেই যুবকের দিকে চাইলাম। সেই যুবক তার রক্ত মাখা মুখ হাত দিয়ে মুছে সে যে তৈরি তার ইঙ্গিত দিল। আমি আমার হাতে থাকা জ্বলন্ত কঙ্কালের কলিটি তার দিকে এগিয়ে ধরতেই সেই মানবরূপী রাক্ষসের দেহ থেকে কালো ছায়া জোরপূর্বক সে দেহ থেকে বাইরে বেরিয়ে আসলো। তৎক্ষণাৎ কোনো কাল বিলম্ব না করে হাতের তলোয়ার ফেলে কোমরে থাকা ফ্লিন্টলক পিস্তল উঁচিয়ে ধরল নিতুর দিকে এবং এক গুলির শব্দে পুরো মন্দিরটিকে যেন থরথর করে কাঁপিয়ে তুলল। এবার এখন সেই কালো ছায়া কার উপর ভর করবে আমরা সকলেই আগে দেহশুদ্ধি করে রেখেছিলাম। আমিও কাল বিলম্ব না করে হাতে থাকার জ্বলন্ত কঙ্কালের কড়িটিকে তার দিকে এগিয়ে ধরতেই সেই রাক্ষস জ্বলন্ত আগুনে পুড়ে ছাই হয়ে গেল।
এরপর নিয়মবিধি মেনে আমি জ্বলন্ত কঙ্কালের খুলিটিকে রেখে দিলাম সেই কলসের পরিবর্তে। ততক্ষণে দেখি সেই যুবকটির শিকলটিকে সে মৃত মানুষের দেহ থেকে খুলিয়ে নিজে বাম কাঁধে কুটিয়ে নিতে থাকে। আমি তার উদ্দেশ্যে জিজ্ঞেস করলাম, যে পড়ে রয়েছে সেও ডাকাতের দলের লোক, সে চাইলে মানুষ রূপে তোমার বন্ধন থেকে অতি সহজে ছাড়া পেয়ে যেত। আমার মুখে ডাকাত শব্দটা প্রথম শুনে এসে একটু ভ্যাবাচাকা হয়ে গেল, তারপর একটু মৃদু হেসে মাথা নিচু করে হাঁপাতে হাঁপাতে বলল, এই শিকলের পেঁচ খোলার সাধ্য শুধু আমার আছে, তাই তো এখনো বেঁচে রয়েছি। নাহলে ব্রিটিশ সরকারের কোন টোটায় কবে আমার নাম লেখা ছিল। বলে সে মন্দিরের পিছনে থাকা দুটি মস্ত বড় থলে কাঁধে নিয়ে মন্দিরের বাইরে চলে গেল। সে আমি জানতাম তার আসল পরিচয় সম্পর্কে, তাকে প্রশ্ন করলে সে কদাচিৎ আমার সামনে আসবে না, তাই আমি তার ঘোড়ার গলায় কিছু স্বর্ণলতা গাছের মূল আগেই মেঁধে দিয়েছি। 3 দিন পর আমি আবার চলে আসি সম্বলপুর গ্রামে। গ্রামের পথ পেয়ে মন্দিরের দিকে যাচ্ছি, ঠিক তখনই দেখি ফলের ঠেলা নিয়ে দাঁড়িয়ে রয়েছে সেই যুবকটি। তার থেকে কিছু দূরে তারই বন্ধু একজন নারকেল খুলছে। আমি ধীরে ধীরে সেই ঠেলার দিকে এগোচ্ছি। হঠাৎ করে দেখি একটি মেয়ে তড়িঘড়ি করে গিয়ে দাঁড়ালো সেই ফলের ঠেলার সামনে। জানতাম তুমি আসবে। পুজো দিতে এসেছি। অনামিকা পুজো দিতে এসেছে কচি কলাপাতা রঙের শাড়িতে, হাতে কাঁসার থালা, চুলগুলো পেছনে খোপা করা, আর সেই খোপায় 2-3টে গন্ধরাজ ফুল। যেদিনই তার সাথে কালিয়ার সাক্ষাৎ হয়, কালিয়ার কেন জানি না মনে হয় এই প্রথম তাকে দেখছে। সেই আগের চাহনি আর এখনকার চাহনির মধ্যে কোনো পরিবর্তন নেই। তার এক মৃদু হাসির জন্য তলোয়ারের ধারের উপর দিয়ে খালি পায়ে হেঁটে চলেছে সে। ফ্রেম সত্যি অবাক করবার মতো। ঠেলা থেকে কিছু ফল নিজে হাতে নিতে নিতে উনি বললেন, মুখে কাটার দাগ কেন? ওই আর বলো না, গাছ থেকে পড়ে গিয়ে। আমতা আমতা করে জবাব দেয় কালিয়া। আচ্ছা, সেসব ছাড়ো। কাল তো দোল পূর্ণিমা, দোল পূর্ণিমার ভালোবাসা নিও। নারকেল দাও তো একটা বড় দেখে। এই যে, এই নাও, কালকেই গাছ থেকে পেড়েছি। হয়েছে, থাক, জানি আমি। অনামিকা একটু গম্ভীরভাবে জবাব দিলেও কালিয়া সেই গম্ভীরতার মধ্যেই যেন তার প্রতি ভালোবাসা খুঁজে পায়। এই শোনো না, বাড়ির সবাইকে দোল পূর্ণিমার প্রণাম জানিও। হ্যাঁ। কেন, তুমি বলতে পারো না? এই নাও, চারা না। বলছি কি, পরশু তো দোল উৎসব। তো খাবে না? ব্যঙ্গের সুরে জবাব দেয় অনামিকা। কি খাবো? মুখ উঁচিয়ে বড় বড় চোখ করে জবাব দেয় কালিয়া। যেটা খেয়ে আমার বন্ধুদের মেরেছ, যেটা খেয়ে মাঠের মেলায় এসেছিলে, মনে নেই? মনে করিয়ে দেব? কালিয়া মাথা নিচু করে আমতা আমতা করে বলে, আরে না রে মা, খাবো না। জানা আছে। সত্যি খাবো না। বলেই অনামিকা মন্দিরের দিকে পা বাড়ায়। থলেয়া এক হাতে একটা ছোলানো নারকেল আর অন্য হাতে একটা দা নিয়ে হুট করে কালিয়ার সামনে এসে উপস্থিত হতেই কালিয়া একটু চমকে উঠল। এ কি বলল বৌদি? মাল খেতে না করেছে। তাহলে দোলে দুলব না? এই শোন, এখান থেকে কিছু ফলমূল ডেরায় পাঠিয়ে দিস। এবার না হয় সিদ্ধিতেই কাটিয়ে দেব। আমি ভিড় কমতেই সেই যুবকের ফলের ঠেলায় গিয়ে উপস্থিত হলাম। তাকে একা পেয়ে আমি জিজ্ঞেস করলাম, শুনেছি কেউ একজন গ্রামের মন্দিরে কিছু অর্থদান করেছে। কি বলবো ঠাকুর মশাই, এই জগতে এখনো কিছু কিছু ভালো মানুষ আপনার মতো রয়েছে। আপনাকে ধন্যবাদ। আমি একটু হেসেই জবাব দিলাম, ধন্যবাদ কেন? সে মুচকি হেসে আমায় একটি আপেল ও একটি কলা দিল। সত্যি তারে আমি কত রূপেই না দেখলাম, কিন্তু এখন একটি মলিন হাসি দিয়ে চেয়ে রয়েছে মায়ের মন্দিরের দিকে। আমি জিজ্ঞাসু ভাব নিয়ে তাকে জিজ্ঞেস করলাম, কেউ কি এসেছে? সেই যুবকটি ক্ষণিক লজ্জিত বোধ প্রকাশ করে মাথা নেড়ে সাই দিল।
এতক্ষণ আপনারা শুনছিলেন আদিত্য বর্মনের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প কাল মাসানের কোপ। তারানাথ তান্ত্রিকের ভূমিকায় দিব্যেন্দু, অন্যান্য চরিত্রে রাজপ্রতাপ বসু, তুষার, ঋতম, পার্থ প্রতিম দাস, সৃজিতা, রূপম, প্রীতম চক্রবর্তী, শঙ্খ বিশ্বাস, সৌম্য দাস, অনুসুয়া, খুশি বসু, দেবদত্ত ও পার্থিব। শব্দ সংযোজনে মেঘা দাস, আবহে শুভজিৎ, প্রচ্ছদ অলঙ্করণে ঈশান। গল্পটির সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় পার্থ প্রতিম দাস। আমাদের আজকের গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না আমাদের লাইক ও কমেন্টের মাধ্যমে। আর খুব ভালো লাগলে শেয়ার করুন সবার সঙ্গে। আরও ভিন্ন স্বাদের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। ধন্যবাদ। শুভরাত্রি।